এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন নিশিগঞ্জের অভিশাপ। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। 1. নীলকুঠির রহস্য। সৌম্য যখন নিশিগঞ্জে পৌঁছাল তখন সূর্য প্রায় পাটে বসেছে। চারদিকে দিগন্ত জোড়া ধান ক্ষেত, আর তার মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে একটা সরু মোরামের রাস্তা। সৌম্য পেশায় সাংবাদিক, কিন্তু তার নেশা হলো পুরনো ইতিহাস আর লোককথা সংগ্রহ করা। নিশিগঞ্জের জমিদার বাড়ির লাইব্রেরিতে নাকি এমন কিছু প্রাচীন পুঁথি আছে যা কয়েকশো বছরের পুরনো। এই খবর পেয়েই সে এখানে আসা। স্টেশনে তাকে নিতে আসার কথা ছিল বিনয়বাবুর। বিনয়বাবু এই অঞ্চলের স্কুলের শিক্ষক, কিন্তু স্টেশনে কাউকে না দেখে সৌম্য নিজেই একটা রিকশা নিয়ে রওনা দিল। রিকশাওয়ালা বৃদ্ধ লোকটা বারবার সৌম্যর দিকে তাকাচ্ছিল। মাঝপথে সে হঠাৎ বলে উঠল, বাবু, রাতে কিন্তু ঘরের বাইরে বেরোবেন না, এ গায়ের বাতাস বড় ভারী। সৌম্য হেসে উড়িয়ে দিল। আধুনিক যুগের মানুষ সে, এসব আদিভৌতিক গল্পে তার বিশ্বাস নেই। 2. জমিদার বাড়ির আতিথেয়তা। জমিদার বাড়িটা বিশাল, কিন্তু অযত্নে জীর্ণ। চারদিকে আগাছা জন্মেছে আর দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। বিনয়বাবু দরজায় দাঁড়িয়েছিলেন। সৌম্যকে দেখে তিনি একটু লজ্জিত হয়ে বললেন, আসুন সৌম্যবাবু, ক্ষমা করবেন স্টেশনে যেতে পারলাম না, শরীরটা বড় একটা ভালো নেই। সৌম্য খেয়াল করল বিনয়বাবুর মুখটা বেশ ফ্যাকাশে, চোখের নিচে কালশিটে, মনে হচ্ছে যেন কয়েক রাত ঘুমাননি। ঘরে ঢোকার পর বিনয়বাবু তাকে একটি বিশাল ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। ঘরটিতে আসবাবপত্র সব সেকেলে, ভারী পর্দা আর পুরনো কাঠের গন্ধ চারদিকে। রাতের খাওয়ার পর বিনয়বাবু বললেন, সৌম্যবাবু, একটা কথা মনে রাখবেন, এই বাড়ির পূর্ব দিকে একটা বন্ধ কামরা আছে, ওদিকে ভুলেও যাবেন না। আর রাতে যদি কোনো কান্নার শব্দ শোনেন তবে জানলা খুলবেন না। সৌম্যর কৌতূহল বেড়ে গেল। সে জিজ্ঞেস করল, কেন বিনয়বাবু? কোনো বিশেষ কারণ? বিনয়বাবু শুধু দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। 3. রহস্যময়ী নারী। রাত তখন প্রায় 1টা। সৌম্যর চোখে ঘুম আসছিল না। হঠাৎ সে শুনল বাইরে কেউ গান গাইছে, অতি করুণ সেই সুর, যেন বুক চিরে বেরিয়ে আসছে আর্তনাদ। জানলা দিয়ে বাইরে তাকাতেই সে দেখল কুয়াশার মধ্যে একটা সাদা ছায়া ধীরে ধীরে জমিদার বাড়ির পিছনের দিঘির দিকে এগিয়ে যাচ্ছে। সৌম্য নিজেকে ধরে রাখতে পারল না। ক্যামেরা আর টর্চ নিয়ে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এল। সে দেখল সাদা ছায়াটা দিঘির ঘাটে বসে আছে। কাছে যেতেই সুরটা থেমে গেল। সৌম্য দেখল একজন অপূর্ব সুন্দরী নারী বসে আছেন, কিন্তু তার পোশাকে সেকেলে আভিজাত্য। সৌম্য জিজ্ঞেস করল, আপনি এই মাঝরাতে এখানে কি করছেন? মহিলাটি মুখ ফেরালেন। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। তিনি বললেন, আমি অপেক্ষা করছি। ওরা আমাকে ফিরিয়ে নেয়নি, কিন্তু আমি জানি আজ রাতে কেউ একজন আসবে যে আমাকে মুক্তি দেবে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। সৌম্যর টর্চটা নিভে গেল। যখন সে আবার আলো জ্বালাল, ঘাটে আর কেউ নেই, শুধু ভেজা মাটিতে পায়ের ছাপ, কিন্তু সেই ছাপগুলো সাধারণ মানুষের মতো নয়, সেগুলো যেন মাটির ভেতর বসে গেছে। 4. লাইব্রেরির অন্ধকার সত্যি। পরদিন সকালে সৌম্য লাইব্রেরিতে গিয়ে পুরনো পুঁথিগুলো হাঁটতে শুরু করল। খুঁজতে খুঁজতে সে একটি ডায়েরি পেল। ডায়েরিটি ছিল জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরীর। সেখানে লেখা ছিল, 1782 সাল। আমার বড় ভুল হয়ে গেছে। নিশিগঞ্জের তান্ত্রিকের কথা শুনে আমি আমার ছোট রানীকে জীবন্ত সমাধি দিয়েছি এই বাড়ির পূর্ব দিকের দেওয়ালে, যাতে বংশের সম্পদ রক্ষা পায়। কিন্তু রানী মরেনি, সে এখন এক অতৃপ্ত আত্মা। সে প্রতি অমাবস্যায় একজনকে খুঁজে বেড়ায় তার সঙ্গী করার জন্য। সৌম্যর গায়ের লোম খাড়া হয়ে উঠল। আজই অমাবস্যা। সে দ্রুত বিনয়বাবুর ঘরে গেল, কিন্তু গিয়ে দেখল ঘর ফাঁকা। শুধু বিছানার ওপর একটা চিরকুট পড়ে আছে, পালান সৌম্যবাবু, ওরা আপনাকেও ছাড়বে না। 5. শেষ রাত। বিকেলের পর থেকেই আকাশ কালো করে মেঘ এল। গ্রামটা নিস্তব্ধ। সৌম্য তার ঘরে বসে আছে, দরজায় খিল দেওয়া। হঠাৎ সে শুনতে পেল তার দরজায় টোকা পড়ছে। সৌম্যবাবু, দরজাটা খুলুন, আমি বিনয়। সৌম্য দরজা খুলতে গিয়েও থেমে গেল। সে খেয়াল করল দরজার তলা দিয়ে অন্ধকার একটা তরল গড়িয়ে আসছে।
আর বাইরে থেকে বিনয়বাবুর যে গলা পাওয়া যাচ্ছে তাতে কোনো মানুষের আবেগ নেই, সেটা যেন যান্ত্রিক। সে জানলার দিকে তাকাল, দেখল শত শত সাদা ছায়া দিঘির পাড় থেকে উঠে আসছে জমিদার বাড়ির দিকে। তাদের সবার হাতে মশাল, কিন্তু মশালগুলো থেকে কোনো তাপ বেরোচ্ছে না। সৌম্য দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু যে পথেই যাচ্ছে সে পথেই দেখছে সেই সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে। তার মুখ এখন আর সুন্দর নয়, সেটা এখন কঙ্কালসার। সে হাত বাড়িয়ে বলছে, এসো সৌম্য, আমাদের মুক্তি দাও। সৌম্য জ্ঞান হারিয়ে ফেলল। উপসংহার: পরদিন সকালে গ্রামবাসীরা জমিদার বাড়ির সামনে ভিড় জমাল। পুলিশ এসে দেখল লাইব্রেরির মেঝেতে সৌম্য পড়ে আছে। তার শরীরটা পাথরের মতো শক্ত। ডাক্তার পরীক্ষা করে বললেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সৌম্যর হাতে থাকা ক্যামেরার শেষ ছবিতে দেখা গেল একটি পুরনো পচা দেওয়ালের ভেতর থেকে একটি হাত বেরিয়ে এসেছে এবং সৌম্যর গলা টিপে ধরছে। আর সেই হাতের আঙুলে জলজল করছে একটি পুরনো আমলের রাজকীয় আংটি। নিশিগঞ্জের সেই রহস্য আজও অমীমাংসিত। আজও অমাবস্যার রাতে নিশিগঞ্জের রাস্তায় অপরিচিত কাউকে দেখা যায় না, আর জমিদার বাড়ির চারপাশ থেকে ভেসে আসে সেই করুণ সুরের গান। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।